হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমার ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, যেখান থেকে তোমরা তোমাদের প্রায় সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ভিডিওগুলো পেয়ে থাকবে। একটা বিষয় তোমাদের বলার রয়েছে, সেটা কি, আমাদের এই চ্যানেলটা এবং এই ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমরা স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে পারি। অর্থাৎ আমাদের যে স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবার রয়েছে, সেই পরিবারের এক একজন সদস্যকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তাহলে তোমাদের সবার প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করা। যারা আমাদের প্রতিষ্ঠানে অনলাইন এবং অফলাইন পড়তে চাও বা অনলাইন অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা সরাসরি ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যে টেকনিক্যাল টিম রয়েছে বা অফিসিয়ালস আমাদের যারা রয়েছে, তারা তোমাদের সঙ্গে কথা বলে আমাদের এখানে ফি স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় সবকিছু তোমাদেরকে বলে দেবে। ঠিকানাও বলে দেবে, যাবতীয় তোমার যা যা কোয়ারিজ রয়েছে সেগুলো তোমাদের জানিয়ে দেবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেখানেও আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও। অর্থাৎ আমরা বলতে চাইছি যে স্মার্ট টিউটোরিয়াল হাবের সঙ্গে তুমি নিজেকে একাত্ম করে নাও, এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তোমার নাম থাকুক আমরা চাই। তাহলে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ক্লাসে চলে যাব। ক্লাসটা খুব মন দিয়ে দেখো, দেখার পর তোমার যেখানে যেখানে সমস্যা হবে বা যে যে বিষয়গুলো তুমি বুঝতে পারবে না, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। তাছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা কিন্তু জানাতে পারো। খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসটা করবে তোমরা, করার পর অবশ্যই কিন্তু আমাদের জানাবে। আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার যেটা রয়েছে ইতিহাসের, সেটা কি, আঞ্চলিক শক্তির উত্থান। এইটা একটু ভালো করে বুঝতে হবে। আগের চ্যাপ্টারটা তো শুধুমাত্র জানার জন্য জানতে হবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসবে, মানে অনেক বড় বড় প্রশ্ন পড়বে, ছোট ছোট প্রশ্ন পড়বে। যদি পর্ষদের নিয়ম মেনে কোনো স্কুলে পরীক্ষা হয় যদি, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে হচ্ছে 4টে এমসিকিউ থাকবে, 2টো এসিকিউ থাকবে, 2টো 2 নম্বরের প্রশ্ন থাকবে, 2টো 3 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে। এতগুলো প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসছে, মোটামুটি এটুকু জেনে নাও তোমরা। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন, এটা পর্ষদের নিয়মটা আমি বলে দিলাম, আর বিভিন্ন স্কুলে তো আলাদা আলাদাভাবে পরীক্ষার প্রশ্ন করে তারা, স্যার ম্যাডামরা, সেটা পরের বিষয়। তো এই চ্যাপ্টারটা যদি যায়, আঞ্চলিক শক্তিটা কি করে জানো। অঞ্চল ভাগ করা হচ্ছে কোনগুলো, মনে করো এখনকার যে ভারতবর্ষ, এই প্রেক্ষাপটে যদি আমরা দেখি, মনে করো আমাদের পুরো ভারত একটা আছে, তাই তো? ভারত একটা দেশ, এই দেশের আন্ডারে ছোট 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 অনেকগুলো রাজ্য আছে, দেখো বিভিন্ন ছোট বড় রাজ্য রয়েছে, তাই তো? আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, বিহার, উত্তরপ্রদেশ, তারপরে আসাম, এরকম অনেক রাজ্য রয়েছে আমাদের ভারতবর্ষে। তো এই রকম মুঘল আমলেও ভারতের আকৃতিটা এর থেকে অনেক বড় ছিল। পাকিস্তান, বাংলাদেশ বা পাশাপাশি আমাদের ছোট ছোট যে দেশগুলো, সব আমাদের ভারতের আন্ডারে ছিল। ঠিক আছে? মুঘল যুগের মনে রাখার ক্ষেত্রে কিভাবে মনে রাখতে হবে, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, তাই তো? সেইভাবে তাহলে ঔষধের শেষেরটা কে আছে, ঔকার, ঔরঙ্গজেব, তাই না? সেই জাহাঙ্গীরের আমল থেকেই কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে পড়ছে। তারপরে মনে করো শাহজাহান, জাহাঙ্গীরের ছেলে, তাই তো? শাহজাহানের প্রথম নাম কি ছিল জানো কি, খুররম। তো সেই হচ্ছে ওই রকম পরপর পরপর চেঞ্জ হয়ে হয়ে আসছে। আসার পরে কি হচ্ছে আমাদের, মানে শাহজাহান প্রচুর পয়সা কড়ি খরচ করে ফেলেছে স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে। তাজমহল করার জন্য প্রচুর খরচা হয়েছে। ওই রকম আর একটা মহল উনি তৈরি করতে চেয়েছিলেন, যেটা পরবর্তীতে ঔরঙ্গজেব আর হতে দেয়নি। এরকম অনেক ইতিহাস আছে মুঘল যুগের, সেটা আমাদের আলোচনার বিষয় নয় বলে আর বলছি না। তো সেখানে কি করছে, ওই ঔরঙ্গজেবের শাসনকালে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এবার ঔরঙ্গজেব এমন একটা সম্রাট, উনি শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যটাকে বেঁধে রাখতে পেরেছিল। ঠিক আছে? উনি মোটামুটি বেঁধে রেখেছিল, ঠিকঠাক ভাবে মুঘল সাম্রাজ্যটাকে রেখে দিয়েছিল। এবার উনি যেই মারা গেলেন, কত সালে মারা গেলেন ঔরঙ্গজেব, 1707 সালে। এটা সবাই মাথায় রাখবে, 1707 সালে ঔরঙ্গজেব মারা যাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, ঔরঙ্গজেবের যে শাসনকাল, সেটা যদি একটুখানি ছোট করে আমরা জানতে চাই যদি, তাহলে আমরা জানবো ঔরঙ্গজেব হচ্ছে 1658 থেকে নিয়ে আর শাসন করেছিল কত, 1707 পর্যন্ত। কতগুলো বছর ভালো করে ভেবে দেখো। 58 মানে ওদিকে আমাদের 42 বছর আর এদিকে 7 বছর, মোটামুটি 49 বছর, মানে 50 বছরের কাছাকাছি রাজত্ব করছে একটা সম্রাট পুরো ভারতবর্ষের মতো একটা এত বড় দেশে। এইবার এর সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব যখন, মুঘল যুগে 2-3টে ব্যবস্থা ছিল, তোমরা বোধহয় শুনেছো আগে, জায়গিরদারি ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা, তাই না? জায়গিরদারি মানে যাদেরকে বিভিন্ন জমি দিয়ে দিত সম্রাট বা রাজারা, মুঘল সম্রাটরা, সারা সেই জমি থেকে খাজনা আদায় করে রাজাদের পাঠাতো।
আর নিজেরাও ওখান থেকে নিজেদের মাইনে নিয়ে নিত, অনেক চুরি চামারি করতো, তাদের নিজেদের হাতে যেহেতু খাজনা দেওয়ার জায়গা রয়েছে, তারা বেশিরভাগ সম্পদটা নিজেরাই নিয়ে রেখে দিত। মনসবদার মানে পদমর্যাদা, এই জায়গিরদারদের মধ্যেই বলা যায় যারা যারা উঁচু পদমর্যাদায় উঠে গেছে তাদেরকে মনসব বলা হতো। তার দু ধরনের সৈন্য রাখতো, জাট সওয়ার, তাই না? এগুলো তোমরা তো পড়েছো 7-এ। তো সেইখান থেকে ঔরঙ্গজেব যখন মারা গেল, ছোট ছোট যারা এরকম ছোট ছোট প্রদেশ ছিল, বাংলা একটা প্রদেশ, হায়দ্রাবাদ একটা প্রদেশ, অযোধ্যা একটা প্রদেশ, এরকম ছোট 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 অনেকগুলো প্রদেশ ছিল, ঠিক আছে? সেই প্রদেশের যারা শাসন করত, মনে করো এখন হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মোদী, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি পুরোপুরি পুরো দেশটা নিজে এসে একা হাতে কি শাসন করছে? ওইভাবে কি করা যায়? বিভিন্ন কর্মচারী রয়েছেন একদিক থেকে, যেমন আমলারা রয়েছে, আর উল্টো দিকে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা বিধানসভা রয়েছে। আমাদের রাজ্যে বিধানসভার প্রধানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এক একটা প্রদেশ চালাচ্ছে। এই কনসেপ্টটা তুমি ঘুরিয়ে ওই জায়গায় থেকে ভাবো, রাজারা কি করেছে? রাজারা নিজেরা একটা সম্রাট রয়েছে, আর এরকম ছোট 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 ভারতবর্ষে অনেকগুলো ছোট ছোট প্রদেশে ভাগ করা হয়েছে, অনেকগুলো ছোট ছোট রাজ্যও রয়েছে, তাদের নিজেদের রাজারা রয়েছে। বা যেখানে যেখানে রাজা নেই, ওদের তরফ থেকে, মানে সম্রাটের তরফ থেকে সেখানে কর্মচারী দিয়ে রাখা হয়েছে। তারা কি করে? ওইখানে নিয়ম শৃঙ্খলা, মানে আইন শৃঙ্খলা দেখে, পুলিশ হোক বা যে ধরনের সৈন্যবাহিনী, আগের দিনে তো পুলিশের কনসেপ্টটা ছিল না তেমন, সৈন্যবাহিনী তাদেরকে পরিচালনা করে। কোথাও কিছু ঝামেলা হলো, কেউ চুরি ডাকাতি করলো, সেগুলো ধরা, তারপর খাজনা আদায় করার জন্য সব কি ছিল, লোকজন রেখেছিল তারা। আর ঔরঙ্গজেব যেই মারা গেছে, সব আস্তে আস্তে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল বা ছোট ছোট প্রদেশ ছিল, তাদের যারা এরকম কর্মচারী ছিল, ওরা তার মানে অ্যাকচুয়ালি কার কর্মচারী? সম্রাটের কর্মচারী। কিন্তু ওরা এবার ধীরে ধীরে নিজেরা রাজা হয়ে যাচ্ছে ওই ছোট ছোট এলাকার। সেইটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা। প্রথম হেডিংটা কি? আঞ্চলিক শক্তির উত্থান। যে ছোট ছোট আঞ্চলিক শক্তি ছিল, তারা রাজা হয়ে যাচ্ছে এক এক করে। ভালো করে বুঝতে হবে বিষয়টা। আমরা যদি ঔরঙ্গজেবের বংশানুক্রমটা যদি একটু দেখি, আমি স্ক্রিনে ওটা দিয়ে দেবো। দেখো, ঔরঙ্গজেব রয়েছে, ঔরঙ্গজেব যেই মারা গেল, তার ছেলে রয়েছে শাহ আলম বলে একজন আছে। শাহ আলম রাজা হয়েছে, ঠিক আছে? সে কিছুকাল রাজত্ব করার পরে 1712 সালে তার হাত থেকে রাজত্ব চলে গেল তার এক ছেলের হাতে, যার নাম কিনা হচ্ছে আমাদের জাহানদার শাহ, ঠিক আছে? তারপরে সেই জাহানদার শাহ থেকে তার রাজত্ব চলে গেল তার হচ্ছে দ্বিতীয় পুত্রের যে পুত্র, মানে ওর কাকার কাছ থেকে ফারুক শিয়ার বলে একজন। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা জিনিস আমাদের খুব পড়ে, ফারুক শিয়ারের ফরমান কি, ঠিক আছে? ওইটা আমি বলবো। তার হাতে রাজত্ব চলে গেল। তারপর তার কাছ থেকে গেল হচ্ছে আমাদের মোহাম্মদ শাহর কাছে, তারপর আহম্মদ শাহর কাছে। তো যাই হোক, তারপরে কি হলো, দ্বিতীয় আলমগীরের কাছে গেছে, তারপর দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর, আর শেষে গেছে বাহাদুর শাহ। ওটা আমরা পরে জেনে নিচ্ছি বাহাদুর শাহর কাছে। হ্যাঁ, এবার এই চ্যাপ্টারে আমাদের যেগুলো আছে ভালো করে শোনো। 1707 সালে ঔরঙ্গজেব মারা যাচ্ছে। তারপরে ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে 1757 সালে একটা যুদ্ধ হয়েছে, যার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। খুব পরে পরীক্ষায় পলাশির যুদ্ধের কারণ, পলাশির যুদ্ধের ফলাফল, পলাশির লুণ্ঠন, এই তিনটে জিনিস তো মানে বিভিন্ন স্কুলে পড়ে বসে থাকে। ওগুলো আমরা পরের দিনের আলোচনায় আছে। আজকের এই মাঝখানের সময়টা আমরা আলোচনা করব। তাহলে 1707 থেকে আর নিয়ে 1757 কত বছর হয় বলো তো? বলো, 1707 থেকে নিয়ে 1757 পর্যন্ত কত বছর হয়? 50 বছর। দেখো, 1707 সালে মারা যাচ্ছে আমাদের ঔরঙ্গজেব, শেষ মুঘল শক্তিশালী সম্রাট বলবো। শেষ সম্রাট উনি নয়, ওনার পরেও কিছুজন রাজত্ব করেছে, যেগুলো নামগুলো বললাম আমরা। আর 1757-তে বাংলায় হচ্ছে পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের কথাটা আমি খালি খালি বলছি কেন? পলাশির যুদ্ধের পরে নতুন একটা শক্তি ভারতবর্ষে চলে এসেছে। মুঘলরা প্রায় 200 বছরের মতো রাজত্ব করেছে, নতুন একটা শক্তি এসে, তাদের নাম কি? ইংরেজরা চলে আসলে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এবার এই সময়ে কি হচ্ছে, যখন এই মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তারা কি কি দায়ী করব? মুঘল সাম্রাজ্যের আরামপ্রিয়তা, তারা বিভিন্ন মদ থেকে শুরু করে নারী ফারি নেশায় ডুবে গেছে। তারপর জায়গিরদার আর মনসবদারদের টাকা পয়সা মেরে নেওয়া, বা হচ্ছে রাজ্যের সঙ্গে খারাপ ব্যবহার করা, আঞ্চলিক শক্তিগুলো এইভাবে শক্তিশালী হচ্ছে। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের দক্ষ প্রশাসনের অভাব, নির্দিষ্ট কোনো একটা উন্নত, মানে জীবনের সঙ্গে সঙ্গে ওরা আপডেট হচ্ছে না। গেম দেখবে তোমরা, আপডেট করতে হয়, যে কোনো গেম খেলার সময় ফোনও আপডেট করতে হয়, ফেসবুক আপডেট করতে হয়, ইউটিউব আপডেট করতে হয়, কিন্তু মুঘলরা আপডেট করতে পারেনি। সেই বাবরের সময় যা নিয়ম, আকবরের সময় যা নিয়ম, তাই চলে 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 আসছে। তাহলে কি করে পাল্টাবে? নতুন নতুন জিনিস আনতে হবে। তো মনে করো, আগে আগে টাকা পয়সা ছাড়া খাওয়া যেত না, এখন টাকা পয়সার কত ব্যবহার হচ্ছে, ফোন পে মেরে দিচ্ছি, পেটিএম করে দিচ্ছি, তাই না? আগে তো টাকা নিয়েই দোকানে যেতে হতো, এখন শুধু ফোন নিয়ে দোকানে চলে গেলে হয়ে যাবে, তুমি মালপত্র কিনে বাড়ি নিয়ে চলে আসবে। তখন আপডেট হচ্ছে না এক এক করে, মুঘল যুগের আপডেট হতে পারেনি, ওই জন্য মুঘল সম্রাট ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তাছাড়াও বিদেশি আক্রমণ দুটো হয়েছে, যে দুটো তোমাদের লিখতেই হবে। কি কি বিদেশি আক্রমণ হয়েছে? নাদির শাহ বলে একজন ছিল, পারসিক সম্রাট, সে আক্রমণ করেছে কত সালে?
1738 সালে। তাই নাদির শাহ কত সালে আক্রমণ করছে বললাম? 1738 সালে নাদির শাহ আক্রমণ করছে। ঠিক আছে? কি শাসক নাদির শাহ বলেছি? বলো, পারসিক শাসক। ঠিক আছে? আরেকজন হচ্ছে আমাদের আফগান শাসক, একজন আক্রমণ করেছে 1756 সালে। আফগান শাসক, তার নাম কি? আহম্মদ শাহ আবদালি। আহম্মদ শাহ আবদালি। ঠিক আছে? এই যে বাইরের লোকজন আক্রমণ করছে, হ্যাঁ, সেই জন্য ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যটা ধ্বংস হয়ে গেল। ঠিক আছে? আস্তে আস্তে পুরো হয়ে গেল। এবার এই সুযোগে আমি বললাম প্রধানত 3টে রাজ্য তারা স্বাধীন হয়ে গেছে নিজে নিজে। সেই 3টে রাজ্য আমাদের পড়তে হবে শুধু এই চ্যাপ্টারে বেশি ভালো করে। তাহলে প্রথম রাজ্যটার নাম কি? বাংলা। বাংলা মানে কি? আমাদের এই বাংলার মোড়। বলো, বাংলা মানে কি? বাংলার মোড়। বাংলা বলতে তখন আমাদের এই যে পশ্চিমবঙ্গ, এটা এখন যেটা বাংলাদেশ, সেটা আমাদের ম্যাপে রয়েছে বাংলাদেশ। তোমরা দেখতে পাবে এইটা হচ্ছে বাংলাদেশ। দেখো এই বাংলাদেশ, এইটা পশ্চিমবঙ্গ, আর এর পাশেই বাংলাদেশ। ঠিক আছে? এই দুটো, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে বিহার আর উড়িষ্যা। এই টোটাল অংশটাকে নিয়ে কি বলা হতো? বাংলা বলা হতো। ক্লিয়ার হচ্ছে সবাইয়ের? এটা কিন্তু মাথার মধ্যে একদম ভালো করে গেঁথে নাও। কি বললাম? বাংলা বলতে কোনটা কোনটা? পশ্চিমবঙ্গ এখন যেটা, বাংলাদেশ, বিহার আর উড়িষ্যা। ঠিক আছে? এই কটা মিলিয়ে হচ্ছে বাংলা। বাংলায় কাকে পাঠানো হয়েছে? দেওয়ান হিসেবে পাঠানো হয়েছে মুর্শিদ কুলি খাঁকে। নাজিম পদটা উনি পরে পেয়ে। তাহলে দেওয়ান, দেওয়ান কথার অর্থ কি? খাজনা যারা আদায় করে তাদেরকে দেওয়ান বলছে। সে কিন্তু প্রধান নয়। মনে করো এখন আমাদের মুখ্যমন্ত্রীর যা ক্ষমতা, সেটা কিন্তু দেওয়ান নয়। দেওয়ানটাকে অর্থমন্ত্রীর সঙ্গে তোমরা তুলনা করতে পারো। মানে অর্থমন্ত্রী বলতে যে টাকা পয়সা ট্যাক্স দেখে, সব কোন খাতে কত ব্যয় করা হবে, কোথা থেকে কত আমরা আদায় করতে পারবো, এই বিষয়টা দেখাশোনা করে, তাকে আমরা কি বলবো? দেওয়ান বলবো। ক্লিয়ার হচ্ছে রূপসা? একঘেয়েমি লাগছে রূপ? কিন্তু এই বিষয়টা বুঝতে হবে, কিচ্ছু করার নেই, বুঝলে তো? তাই দেওয়ান বলতে আমরা কি বুঝছি? যে ট্যাক্স আদায় করে তাকে আমরা বলছি দেওয়ান। ঠিক আছে? উনি প্রধান, ট্যাক্সের প্রধান হচ্ছে ওই দেওয়ান। ওই পদে মুর্শিদ কুলি খাঁ বলে একজনকে পাঠানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার উনি যেখানে বিভিন্ন ভালোভাবে কাজ করছে, ট্যাক্স প্রচুর আদায় করে পাঠাচ্ছে সম্রাটকে, সেটা ঔরঙ্গজেবের দুটো চিঠি আছে আমাদের টেক্সট বইয়ে। চিঠি দুটো পড়লে আমরা বুঝতে পারবো তখন কত ইম্পর্টেন্ট হয়ে গেছে বাংলা থেকে অর্থ পাঠানো। কারণ ঔরঙ্গজেব তো দাক্ষিণাত্যে প্রচুর খরচা করে ফেলেছে দাক্ষিণাত্য বিজয় করার জন্য। আর ফের এমনিতে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, রাজত্ব বাড়ছে, সেই জন্য হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে, তাই দেওয়ান পদে যখন পাঠাচ্ছে, পরবর্তীকালে ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে ঔরঙ্গজেবের নাতি বললাম আজিমুস খানের ছেলে ফারুক শিয়ার, সে হচ্ছে তাকে নাজিম পদ দিয়েছে। 1717 খ্রিস্টাব্দে নাজিম পদ। এবার নাজিম মানে এই রাজ্যের হেড করে দিয়েছে। তাহলে প্রথম ছিল মনে করো অর্থমন্ত্রী, এখন হয়ে গেল প্রধান লোক হয়ে গেল, একদম রাজ্য চালাবে উনি, মানে বাংলাটা পুরো দেখাশোনা করবে। এই প্রদেশের প্রধান শাসনকর্তাকে আমরা কি বলবো? নাজিম। তার দেওয়ান বলতে যে রাজস্ব আদায় করে, রাজস্বগুলো দেখাশোনা করে, আর নাজিম বলতে একটা প্রদেশের যে প্রধান সে হচ্ছে। এবার ঔরঙ্গজেব অনেকগুলো চিঠি লিখেছে। ওনার যে একজন লেখক ছিলেন এনায়েতুল্লাহ। ঠিক আছে? কি বললাম? ঔরঙ্গজেবের যে আমাদের এনায়েতুল্লাহ বলে একজন মুন্সি ছিলেন, মুন্সি বলে যারা লেখালেখি করতো ওটা সম্রাটের দরবারে, সে দেখবে তোমরা বিভিন্ন সিনেমায় এরকম গোল পাকানো পাকানো থাকে, সেগুলো লিখে গিয়ে পড়ে যে এই রাজা এই পাঠিয়েছে, সেই বাহুবলে গিয়ে বলছিল তোমার মা এক্ষুনি তোমার ডেকেছে রাজ্যে ফিরে চলো, বাহিষ্মতি চলে যাও, ওইরকম বিষয়। ওইরকম মুন্সিরা বসে বসে লিখতো, লিখে দূতের দিয়ে পাঠাতো। ডাক উলাক তোমরা পড়েছো তো, সেই নিয়ে যেত না? তো সেই রকম হচ্ছে এ করে করে ওরা পাঠিয়ে দিয়েছে। সেই চিঠিগুলো তোমরা একটুখানি পড়ে নেবে টেক্সট বই থেকে কি আছে। চিঠির মোটামুটি মর্মার্থ হচ্ছে, বা চিঠির অর্থটা এমন কি, যে ওইখানে প্রধানত এই রাজাদের যে আমাদের বাংলা প্রদেশ থেকে যে রাজস্ব যেত সেটা খুব গুরুত্বপূর্ণ। উনি একদম মুর্শিদ কুলি খাঁর কাছে বলছেন যে তুমি রাজস্বগুলো ঠিকঠাকভাবে পাঠাও আমাকে, এই ধরনের চিঠি। ঠিক আছে? মানে খুব ইম্পর্টেন্সটা দেখানো হয়েছে। এইবার যখন ওই মুর্শিদ কুলি খাঁ এবার ধীরে 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 বাংলায় নিজে একটা শাসন ব্যবস্থা গড়ে তুললো। কাদের কাদের সহযোগিতায় শাসন ব্যবস্থা গড়ে তুলেছে? সেটা হচ্ছে আমাদের উমিচাঁদ আর খোজা ওয়াজিদ। উমিচাঁদটা কে ছিলেন? একজন হিন্দু ব্যবসায়ী, আর খোজা ওয়াজিদ ছিল একজন আর্মেনীয় ব্যবসায়ী। হলো? আচ্ছা, এইবার এখানে আর একটা বাংলায় একজন বণিক ছিল খুব বড় ধরনের, তার নাম কি? জগৎ শেঠ। এবারে অনেকে বলে থাকে যে এই জগৎ শেঠের ইম্পর্টেন্স খুব আছে। পলাশির যুদ্ধে উনি বিশালভাবে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সবাই মনে করে জগৎ শেঠ মানে একটা লোক। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, জগৎ শেঠ মানে কিন্তু একটা লোক নয়, একটা বংশের উপাধি হচ্ছে জগৎ শেঠ। মনে থাকবে, পলাশির যুদ্ধ যখন পড়বো তখন বারবার বারবার করে এই নামটা আসবে, জগৎ শেঠ, বারবার আসবে ওনার নামটা। তাহলে ওনাকে ভালোভাবে ওর ফ্যামিলি সম্পর্কে আমরা একটুখানি জানবো। 1652 সালে একটা হচ্ছে ব্যবসায়ী, তার নাম হচ্ছে হীরাপদ শাহ। কি বললাম? হীরাপদ শাহ। সে কোথা থেকে এসেছে? সে এসেছে আমাদের রাজস্থান থেকে বাংলায় এসেছে। কি নাম বললাম? হীরাপদ শাহ। সে এসেছে রাজস্থান থেকে আমাদের বাংলায় চলে এসেছে। বাংলা প্রদেশ কোথায় কোথায় তোমাদের বলা হয়েছে। এবার হীরাপদ শাহ যখন বাংলায় এসেছে
তার যে বড় ছেলে ছিল তার নাম ছিল মানিক চাঁদ। কি বললাম? হীরাপদ শাহ প্রথম এসেছে বাংলায় রাজস্থান থেকে, তার বড় ছেলের নাম হচ্ছে মানিক চাঁদ। ঠিক আছে, এবার সেই মানিক চাঁদের সঙ্গে কিন্তু আমাদের মুর্শিদ কুলি খানের খুব ভালো সম্পর্ক ছিল, বিশাল ভালো সম্পর্ক, মানে একদম পুরো দেখাশোনা করতো না, এরকম একটা অবস্থা। এদের হাত ধরে কিন্তু প্রথম ব্যাংক সিস্টেমটা বাংলায় চালু হয়েছে, মানে রাজার টাকা এরা নিয়ে রাখতো, ফের রাজাকে দিত, পরে অন্যান্য জমিদারদের কাছে সুদে টাকা খাটাতো, এরকম সিস্টেম। এরাই পুরো বাংলায় ব্যাংকিং সিস্টেমটা চালু করেছে বলা যায়। আচ্ছা, মানিক চাঁদ, সেই হচ্ছে মানিক চাঁদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। সেই মানিক চাঁদ ঢাকা ছেড়ে আস্তে আস্তে মুর্শিদাবাদে চলে এসেছে, তখন বাংলার রাজধানী অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ ছিল। ঠিক আছে, এই মানিক চাঁদের একটা ভাগনা ছিল, তাহলে এইটাকে হীরাপদ শাহ এর বড় ছেলে, আর মানিক চাঁদের একজন ভাগনা আছে যার নাম হচ্ছে ফতে চাঁদ। কি বললাম? ফতে চাঁদ। অনেক জায়গায় ফতে দেওয়া আছে, অনেক জায়গায় শুধু ফতে আছে, তাহলে ফতে চাঁদ, মানিক চাঁদের ভাগনা হচ্ছে ফতে চাঁদ। ঠিক আছে, আর মানিক চাঁদের পরে তাহলে ফতে চাঁদ হচ্ছে দায়িত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, পুরোদের ব্যবসাটা দেখাশোনা করে। এইবার এই ফতে চাঁদ হচ্ছে একটা উপাধি পেয়েছে মুঘল সম্রাটের কাছ থেকে। কি উপাধি? সেইটা হয়ে গেল জগৎ শেঠ। বোঝা গেল? কি বললাম? জগৎ শেঠ। জগৎ শেঠ। তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে হীরাপদ শাহ রাজস্থান থেকে এসেছে, আসার পর তার বড় ছেলে ব্যবসার দায়িত্ব নিয়েছে, তার নাম মানিক চাঁদ। মানিক চাঁদের একটা ভাগনা ছিল, তার নাম হচ্ছে ফতে চাঁদ। ফতে চাঁদ যখন দায়িত্ব নিয়েছে মুঘল সম্রাটদের কাছ থেকে, ও কি পেয়েছে? জগৎ শেঠ। তাহলে জগৎ শেঠ কিন্তু একজনের নাম নয়, ওর বংশের উপাধি হয়ে গেল এবার থেকে হচ্ছে জগৎ শেঠ। ঠিক আছে, ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে এরা সবাই মিলে কি করেছে? মুঘল সম্রাটদের থেকে দূরে সরে এসে নিজেরা বাংলায় একটা নতুন রাজত্ব চালু করলো। ক্লিয়ার হলো? কি বললাম? বাংলা একটা প্রদেশ থেকে ধীরে ধীরে একটা রাজ্য হয়ে গেল। কার নেতৃত্বে রাজ্যটা হয়েছে আমরা বললাম? মুর্শিদ কুলি খাঁ। আর মুর্শিদ কুলি খানের হেল্প করেছে কে কে বললাম? উমিচাঁদ, তাই তো? আর কি বলেছি? জগৎ শেঠ। আরেকজনের নাম বলেছি, তার নাম কি বলতো? খোজা ওয়াজিদ। এটা আমাদের স্কুলে আগের বছর শর্ট প্রশ্ন, প্রথম প্রশ্নটা ছিল। খোজা ওয়াজিদ কে ছিলেন? তাহলে একজন আর্মেনীয় ব্যবসায়ী। ক্লিয়ার আছে? সব স্কুলে প্রশ্ন আমার জোগাড় করা আছে, ওই নিয়ে চাপ নিতে হবে না তোমাদের। এইবার 1727 খ্রিস্টাব্দে কে মারা গেল? মুর্শিদ কুলি খাঁ মারা গেল। 1727 খ্রিস্টাব্দে কে মারা গেছে? মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ। এই চ্যাপ্টারটা আমি একটু টেনে দিচ্ছি আজকে। মুর্শিদ কুলি খাঁ মারা গেল কত? 1727 খ্রিস্টাব্দে। এবার মুর্শিদ কুলি খাঁ মারা গেছে, উনি তো সবাই বাংলা রাজ্যটা তৈরি করলো, এবার কে রাজত্ব চালাবে? তখন সবাই মিলে এই জগৎ শেঠ থেকে শুরু করে আমাদের সবাই মিলে কি করলো? একটা ওনার সেনাপতিকে বেছে নিল, একটা সেনাপতিকে বেছে নিয়েছে। ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ মারা গেছে 1727, আর তার সেনাপতিকে সবাই মিলে বেছে নিল, তার নাম হচ্ছে আলীবর্দী খান। কি বললাম? আলীবর্দী খান। আর হচ্ছে ভাগ্যক্রমে আমার নানার নাম হচ্ছে আলীবর্দী খান। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বললাম? আলীবর্দী খাঁ, তাকে বেছে নিয়েছে সবাই মিলে। আলীবর্দী খাঁ রাজত্ব করছে, তার সঙ্গেও সবার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক আছে। আলীবর্দী খাঁ ঠিকঠাকভাবে চালাচ্ছে। ওনার সময় ইংরেজরাও ভারতে এসেছে, বাংলাদেশে বাণিজ্য করছে, ওনার ট্যাক্স দিয়ে বাণিজ্য করছে। এবার আলীবর্দী খাঁ হঠাৎ করে মারা গেছে 1756 সালে। কত সালে মারা গেছে? 1756। আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল। ওই মেয়েদের একটা নাতি ছিল, মানে আলীবর্দী খান একটা নাতি ছিল, যাকে ইতিহাসের ভাষায় দৌহিত্র বলে, তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। এই হচ্ছে আমাদের ভারতের একটা বিশাল বড় ক্যারেক্টার ভারতের ইতিহাসে। ওই সিরাজের পতন ঘটলো, ইংরেজরা ভারতের রাজত্ব পেয়ে গেল। কেসটা এইরকম। এই গল্পটা পরের দিন আমরা জানবো। তাহলে কে রাজা হয়ে গেছে? সিরাজউদ্দৌলা রাজা হয়েছে। আর সিরাজউদ্দৌলার ওর নিজের ঘরের লোকজন অনেক ওর হচ্ছে শত্রুতা করেছে, করার ফলে একটা বিশাল বড় যুদ্ধ হয়েছে, ভারতের ইতিহাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা যুদ্ধ, তার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। পরের দিনে আমরা কি জানবো? পলাশির যুদ্ধগুলো জানবো। ঠিক আছে, পলাশির যুদ্ধ কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেইটা জানবো। এই সময়ে আলীবর্দী খাঁর সময়ে অনেকবার বর্গি হানা হতো। একটা আমাদের কবিতা রয়েছে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। কেন এই কবিতাটা হঠাৎ করে রচনা করা? কারণ ওই বাইরে থেকে মারাঠা যারা, মহারাষ্ট্রে বাড়ি বিভিন্ন দস্যু দ্বারা, সেই মেলা বলে আমির খানের একটা সিনেমা আছে, সেইখানে একটা ওই দস্যুদের আক্রমণ দেখানো হয়েছে। ওই ধরনের দস্যু বাংলায় আসতো, এসে লুটপাট করে নিয়ে সব চলে যেত। সেই প্রেক্ষাপটেই এই কবিতাটা কিন্তু রচনা করা হয়েছে। এই মারাঠা দস্যুরা আমাদের এখানে আক্রমণ করেছে 1742 থেকে শুরু করে আর 1751 সাল পর্যন্ত। এবার সম্রাটরা বলে আমাদের বাংলার রাজারা বাধ্য ওদের সঙ্গে চুক্তি করেছে যে তোমরা আর এখানে এসো না, তোমাদের আমরা ধন সম্পত্তি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে তোমরা ফিরে যাও। এই জন্য করে কলকাতায় কি করা হয়েছে, ফোর্ট উইলিয়াম যে দুর্গ আছে ওর কাছাকাছি একটা খাল খনন করা হয়েছে। খাল, ক্যানেল ইংরেজিতে বলা হয় যেটা, সেই খালটার নাম ওই জন্য কি আছে? মারাঠা খাল। কেন খাল খনন করেছে বলো তো? মনে করো ওরা তো ঘোড়ায় করে আসতো, এবার যদি আমরা মনে করো এইখান থেকে সেই ডাক্তারখানা মোড়ের ওপার পর্যন্ত একটা বড় চওড়া খাল করে দিলাম, অনেক জল আছে সেখানে, তাহলে কি হবে? ওরা ঘোড়া টপকে এদিকে আসতে পারবে না,
ঘোড়া রাখতে হবে, বা সেই সময় তাহলে আমরা সুযোগ পেয়ে যাব ওদের আক্রমণটা সামলানোর, আমরাও সেনাবাহিনী রেডি রাখবো। ওই জন্য নতুন করে একটা কি খনন করা হলো, মারাঠা খাল খনন করা হলো, আর একটা সন্ধি হলো, যে সন্ধিটা হলো 1751 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হলো? তাহলে আঞ্চলিক শক্তির মধ্যে তিনটে শক্তির উত্থান ঘটেছে, একটা বাংলা, একটা হচ্ছে তোমার কি বললাম অযোধ্যা, আর একটা হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা। ঠিক আছে, তো তাহলে বাংলার ইতিহাসটা আমরা জেনে নিয়েছি। আচ্ছা রূপসা বলো তো, বাংলাটা কার নেতৃত্বে তাহলে তৈরি হলো? বাংলা যে একটা নতুন রাজ্য হয়ে গেল বা নতুন একটা প্রদেশের যে শাসন ক্ষমতা চলে এলো, আঞ্চলিক শক্তি কার নেতৃত্বে হলো বাংলাটা? এতক্ষণ বলছিলাম, বলো দেখি কে পারে বলো। অনেকবার বলেছি, কে? হ্যাঁ, মুর্শিদ কুলি খাঁ। কার নেতৃত্বে বাংলাটা হলো? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর পরে কে রাজা হয়েছে? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর পরে কে রাজা হয়েছে? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে বাংলাটা এতক্ষণ ধরে আমরা জানলাম বাংলাটা কার নেতৃত্বে তৈরি হয়েছে? মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে। মুর্শিদ কুলি খাঁর পরে কে রাজা হয়েছে? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর পরে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার একটা ছোট্ট করে আমরা জানবো হায়দ্রাবাদ। কি বললাম? হায়দ্রাবাদটা জানবো। এখন হায়দ্রাবাদ তোমরা জানো সবাই নিশ্চয়ই, হায়দ্রাবাদ আছে। এখন কোন রাজ্যে হায়দ্রাবাদ আছে বলো তো? তেলেঙ্গানা রাজ্যে। আগে অন্ধ্রপ্রদেশে ছিল, তেলেঙ্গানা যখন থেকে 2014 সালে বিভাগ হয়ে গেল তখন থেকে হায়দ্রাবাদ চলে গেল আমাদের তেলেঙ্গানায় চলে গেল। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবার এই মুঘল দরবারে একজন বিশিষ্ট লোক ছিল, তার নাম হচ্ছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। এই নামটা বিশাল ইম্পর্টেন্ট, কতগুলো উপাধি পেয়েছে আমার মাঝে মাঝে গুলিয়ে যায়। কি বললাম? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। হায়দ্রাবাদে এখানে নামটা মোস্ট ইম্পর্টেন্ট কার? মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। ঠিক আছে, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। ঠিক আছে, বোঝা গেল? তিনি ঔরঙ্গজেবের কাছ থেকে একটা উপাধি পেয়েছে। কার কাছ থেকে একটা উপাধি পেয়েছে? ঔরঙ্গজেবের কাছ থেকে একটা উপাধি পেয়েছে। কি উপাধি পেয়েছে? চিনকুলিজ খান। কি বললাম? চিনকুলিজ খান, মানে খুব ভালো অভিজাত হিসেবে কাজ করেছে। কে দিয়েছে এটা আমাদের? ঔরঙ্গজেব। তাই ঔরঙ্গজেব কি উপাধি দিল? চিনকুলিজ খান, তাকে এই উপাধিটা দিয়েছে। ঠিক আছে, তারপর তিনি ফারুক শিয়ারের কাছ থেকে একটা উপাধি পেয়েছে, নিজাম উল মুলক। কি বললাম? নিজামুল মুলক। কি উপাধি পেল? নিজাম উল মুলক, মানে এই মুলকের নিজাম, নিজাম উল মুলক। অনেকে ভেবে থাকে নিজাম হয়তো একজনের নাম, যেমন জগৎ শেখ একটা বংশের নাম, সেই রকম নিজাম হচ্ছে ওখানকার রাজাদেরই। কে দিয়েছে এটা? ফারুক শিয়ার। ফারুক শিয়ার এই উপাধিটা দিয়েছে। ঠিক আছে, তারপরে ফের এখানে থেমে থাকেনি কিন্তু উনি। তারপরে কি হয়েছে? মোহাম্মদ শাহ বলে যে রাজা হয়েছিল সে একটা উপাধি দিয়েছে। সেই উপাধিটার নাম কি? সেই উপাধিটা বলেছে আসফ ঝা। কি বললাম? মোহাম্মদ শাহ কি দিয়েছে? আসফ ঝা। এটা তোমরা নোট ডাউন করে নেবে, আর উপাধি থেকে একটা তো পরেই পড়ে প্রত্যেক বছর। মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কি উপাধি দিল তাহলে? আসফ ঝা। আসফ ঝা। ঠিক আছে, তাহলে হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করলো? আমাদের মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। সে কি উপাধি পেয়েছে? হচ্ছে তিনটে উপাধি পেয়েছে, চিনকুলিজ খাঁ, নিজামুল মুলক আর আসফ ঝা। প্রথমে ঔরঙ্গজেব, তারপর ফারুক শিয়ার, তারপর মোহাম্মদ। সেই তিনটে সম্রাট তার তিনটে উপাধি দিয়েছে। এবার হায়দ্রাবাদ কত সালে ইনি প্রতিষ্ঠা করেছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী? 1724 সালে। কত সালে বললাম? 1724 সালে ইনি হায়দ্রাবাদ রাজ্য তৈরি করেছে। এবার হায়দ্রাবাদটা কি করে তৈরি করলো সেটা আমরা একটুখানি জেনে নেব। হায়দ্রাবাদে একজন শাসক ছিল যার নাম ছিল মুবারিজ খাঁ। কি বললাম? মুবারিজ খাঁ। মুবারিজ খাঁকে উনি 1723 সালে হারিয়ে দিয়েছে, দিয়ে 24 সালে নিজে একটা রাজ্য করেছে। কি সেটা? 1724 সালে নিজেই একটা রাজ্য তৈরি করেছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? সেইখানে হচ্ছে তাহলে এবার হায়দ্রাবাদের রাজ্য হয়ে গেছে। সেই হায়দ্রাবাদে মুঘল যুগের কিন্তু আমাদের চলতে হচ্ছে যে মুদ্রা ছিল সেগুলো চলতো। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি তোমরা শুধু নোট ডাউন করে নাও, নিলে আমরা অযোধ্যাটা 2 মিনিট বলবো, শেষ হয়ে যাবে ব্যাস। তাহলে বাংলাটা তৈরি করেছে মুর্শিদ কুলি খাঁ, তারপরে হয়েছে আলীবর্দী খাঁ রাজা হয়েছে, আর তারপরে সিরাজউদ্দৌলা রাজা হয়েছে। আর হায়দ্রাবাদটা আমাদের রাজ্য তৈরি করেছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী, যে তিনটে উপাধি পেয়েছে, একটা চিনকুলিজ খাঁ, একটা নিজামুল মুলক, আর একটা হচ্ছে আসফ ঝা। এই তিনটে আমরা আলোচনা করে নিয়ে আমরা শেষ করে দেবো। একটুখানি উপরে জায়গা রাখো, বাংলাটা মাঝখানে তোমরা নিজের মতো করে লিখে নেবে। বাংলাটা আমি বোর্ডে লিখিয়ে দিই, একটুখানি শুধু এইটুকু মতো জায়গা রাখো। বাংলাটা লিখে নেবে মুর্শিদ কুলি খান নেতৃত্বে তৈরি হয়েছে, ওটা পরে লিখে নেবে। এখন আপাতত হায়দ্রাবাদটা লিখে নাও। হ্যাঁ, নিলে আমরা অযোধ্যাটা একটুখানি শুধু আলোচনা করে শেষ করব। আর তাহলে আমাদের হচ্ছে নেক্সট যে শক্তিটা রয়েছে সেটার নাম কি বললাম? অযোধ্যা।
অযোধ্যা। আবার কেউ রাম মন্দির বলো না যেন অযোধ্যা মানে, এই অযোধ্যা তখনকার অযোধ্যা নয়, তার অনেক পরেকার অযোধ্যা। ঠিক আছে, এই অযোধ্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে আর কিভাবে এর বিস্তার ঘটছে একটুখানি জেনে নি। 1722 খ্রিস্টাব্দে আমাদের সাদাত খান বলে একটা লোক আছে, 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে তৈরি হচ্ছে অযোধ্যা একটা রাজ্য। ঠিক আছে, ইনিও কিন্তু মুঘল সম্রাটদের অধীনে একটা কর্মচারী ছিলেন, বিশিষ্ট কর্মচারী বলবো আমি ছিলেন। সেই সাদাত খান একটা অযোধ্যা স্বশাসিত রাজ্য গড়ে তুলেছে। এইবার সাদাত খানের একটা উপাধি দেওয়া হয়েছে, সেটা কি বুরহান উল মুলক। কি বললাম? বুরহান উল মুলক বলে তার উপাধি দেওয়া হয়েছে, আমাদের সাদাত খানের উপাধি দেওয়া হয়েছে। ধীরে ধীরে অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেছে মুঘল সম্রাটদের কাছ থেকে। এইবার মুঘল সম্রাটদের কাছ থেকে উনি কি করেছে, ওনার যে জামাই রয়েছে তার নাম হচ্ছে সফদর জং। কি বললাম? সফদর জং। সাদাত খান তো শুধু রাজ্যটা তৈরি করে দিল, এবার রাজ্যটা পরিপূর্ণ রূপ দিল কে? সফদর জং মানে তার জামাই। ঠিক আছে, এইবার আমাদের সাদাত খান কিন্তু মারা গেল হচ্ছে 1722-এ সে রাজ্য তৈরি করলো, আর মারা গেল কত? 1740 খ্রিস্টাব্দে। 1740 খ্রিস্টাব্দে সফদর জং মারা যান। ঠিক আছে, হ্যাঁ 40 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এইবার মারা যাওয়ার পর তার জামাই রাজত্ব করছে সফদরজং। সফদরজং রাজত্ব করলো প্রায় 14 বছর রাজত্ব করলো, গিয়ে আমাদের সফদরজং মারা গেল কত? 1754 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। সফদরজং মারা গেলেন 1754 খ্রিস্টাব্দে মারা যান। তারপরে একজন রাজা হলো, তার নাম হচ্ছে সুজাউদ্দৌলা। কি বললাম? সুজাউদ্দৌলা, তার ছেলে সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা রাজত্ব করেছে 54 থেকে নিয়ে আর 64 পর্যন্ত। 64 সালে একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটার নাম কি? বক্সারের যুদ্ধ। এই চ্যাপ্টারে দুটো যুদ্ধ আছে, একটা পলাশির যুদ্ধ, একটা বক্সারের যুদ্ধ। পলাশির যুদ্ধ কবে হয়েছে? 1757, আর বক্সারের যুদ্ধ হয়েছে 1764। বলবো স্যার এতগুলো সাল ফাল কি সব ঘাটাঘুটি হয়ে গেল? তাহলে টোটাল সালগুলো তোমাদের দায়িত্ব হচ্ছে একটা লিস্ট তৈরি করে আনা। এইটা তোমাদের বাড়ির কাজ, আমি খাতায় লিখে দেবো। বাড়ির কাজটা তাহলে কি দিলাম? হোমওয়ার্কটা টোটাল হচ্ছে তোমরা সাল লিখবে, একটা দিকে সাল লিখবে, আর সেই সালে হচ্ছে উল্লেখযোগ্য ঘটনাটা লিখবে। তার জন্য কি দেখে লিখবে? তোমাদের কাছে কোনো বইপত্র নেই, যে কটা পৃষ্ঠা আমি পড়ালাম সেই কটা পৃষ্ঠা আমি কি করব? জেরক্স করে দিয়ে দেবো, 1 2 3 4 আর যে কজন সবার মিলিয়ে। ঠিক আছে, জেরক্স করে দিয়ে দেবো। দিয়ে তোমরা কি করবে তাহলে? সাল লিখবে আর উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারে কিচ্ছু করতে হচ্ছে না, আঞ্চলিক শক্তির উত্থান বলে উপরে একটা হেডিং করবে, করে সালগুলো পরপর লিখবে আর উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখবে। তাহলে 1707 থেকে শুরু হবে, ঔরঙ্গজেবের মৃত্যু থেকে নিয়ে পরপর পরপর চলতে থাকবে। এইটুকু জেরক্স দিচ্ছি আজকের জন্য, এইটুকু। এরপর তোমাদের অঙ্ক ক্লাস আছে, অঙ্ক ক্লাসটা মন দিয়ে করো। আসছি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।